সাংবাদিকদের হামলার প্রতিবাদে কোটা আন্দোলনকারীর সময় শহীদদের ভাইদের স্মরণে রাষ্ট্রীয় শোক এবং দোয়া মাহফিল বাংলাদেশ প্রেস ক্লাব। আমরা অনেক সহ্য করেছি, আমাদের পিঠ দেয়ালে থেকে গেছে। আপনার পক্ষে বললে আমরা ভালো, আপনি অপরাধ করবেন, সন্ত্রাস করবেন, না সততা করবেন, সেটির প্রতিবাদ করে আমরা মার খাবো, সেটি আজকে ভাবার সময়। কমপ্লিট শাটডাউন বাংলাদেশে কোন আন্দোলনে, সংবাদপত্র সকল আন্দোলনে আওতা কর্মসূচির আওতামুক্ত ছিল। এবার প্রথম আমরা দেখলাম কমপ্লিট শাটডাউনে সংবাদপত্র, সংবাদ মাধ্যম আওতামুক্ত ছিল না। এর কারণ কি? কারা এর পেছনে চলত? এইটিও আজকে খুঁজে বের করা দরকার। এবং মালিকদের কাছে বিনীতভাবে হাত জোর করে বলছি, সংবাদ মাধ্যমের কর্মকর্তাদের কাছে হাত জোর করে বলছি, অন্তত পক্ষে একটি দিন আসুন, আমরা একসঙ্গে মাঠে লড়াই করি। সকল ধরনের সংবাদ, সে প্রতিক্রিয়াশীল চক্রের যারা সাংবাদিকদের উপর হামলা করেছে, সেই চক্রের সকল ধরনের সংবাদ আমরা বয়কট করি। তাহলে তারা বুঝতে পারবে যে আসলে সাংবাদিকরা তাদের জন্য কি কাজ করে। আপনাদের সবাইকে ঘটনা কিন্তু আমি বলি যে প্রতিবাদ করতে করতে আমরা হতাশ হয়ে যাচ্ছি, প্রতিবাদ করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাই, কিন্তু আক্রমণকারীরা কখনো ক্লান্ত হয় না। কেন আক্রমণকারীরা ক্লান্ত হয় না? কারণ সাংবাদিক হত্যা নির্যাতনের বিচার হয় না। হত্যা নির্যাতনের যদি সুস্থ বিচার হতো, ওই দুর্বৃত্তরা যদি সাজা পেত, তাহলে যারা আক্রমণ করে তারা নিরুৎসাহিত হতো। আমরা বারবার অনুরোধ জানাই সরকারের কাছে যে সাংবাদিক হত্যা নির্যাতনের সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করতে হবে। কিন্তু কোথায় যেন একটি ঘাটতি আছে, কোথায় যেন ইচ্ছা একটু কমতি আছে, যে সাংবাদিক মারলে কিছু হয় না, কারণ সেই কারণেই সাংবাদিকদের উপর এই নির্যাতন চলে। আমাদের ঢাকা সাংবাদিক সংগ্রামের সভাপতি বলেছেন, ইতিমধ্যে জানিয়েছেন যে আমাদের 4 জন সাংবাদিক সহকর্মী সারা দেশে নিয়োগ রয়েছেন এবং 218 জন সাংবাদিক, 218 জন সহযোগী ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন ভাবে আহত হয়েছেন। প্রায় 250 কথা বলছেন আমাদের ঢাকা সাংবাদিক সভাপতি। এই সাংবাদিকদের মধ্যে অনেকেই ইতিমধ্যে হাসপাতালে এখনো চিকিৎসাধীন আছেন, অনেকে চিকিৎসা নিয়ে বাসায় আছেন। গাড়ি ভাঙচুর হয়েছে, ঢাকা শহরে শুধু 8টি গাড়ি পোড়ানো হয়েছে, টেলিভিশনে 35টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এই হচ্ছে অবস্থা। ক্যামেরা ভাঙা হয়েছে, ক্যামেরা ছিনতাই করা হয়েছে। আমরা বলেছি যে আমাদের কাছে ফুটেজ আছে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে আমরা বারবার আবেদন জানাচ্ছি, আমাদের কাছে ফুটেজ আছে, আপনারা সেই ফুটেজ নিয়ে দেখেন কারা সাংবাদিকদের উপর হামলা করো, কারা সাংবাদিকদের উপর হত্যা করলো, কারা সাংবাদিকদের গাড়ি পোড়ানো, গাড়ি ভাঙচুর করলো। তাদের দেখে দেখে ফুটেজ দেখে দেখে তারপর তাদেরকে গ্রেফতার করুন, বিচার করুন। সাংবাদিক হত্যা নির্যাতনের বিচার হতে হবে। যদি সাংবাদিক হত্যা এবং নির্যাতনের বিচার না হয়, তাহলে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমরা সাংবাদিক বান্ধব বন্ধুদের আমাদের খুঁজে বের করতে হবে, তালিকা করতে হবে। সাংবাদিক শত্রু যারা, তাদের তালিকা। এবারে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি, সাংবাদিকদের বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান নেতা জনাব ফারুক। ধন্যবাদ জনাব চৌধুরী, আজকের এই সভার সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি, উপস্থিত আমার সহকর্মী নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার ভাইয়েরা, আমাদের যা বলার বক্তব্য ইতিমধ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং আমাদের যে মহাসচিব তারা বলেছেন, তাদের সব কথার সাথে আমি একমত। আমি আজকে শোকের দিন, সরকার রাষ্ট্র আজকে শোক পালন করতেছে, যারা এই বিষক্রিয়ায় নিহত হয়েছে তাদের জন্য আমরা শোক পালন করতেছি। আমি প্রথমে তাদের কামনা করি এবং তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।
আমার আর বেশি কিছু বলার নাই, শুধু একটা কথা বলতে চাই যে বারবারই এই ধরনের ঘটনা ঘটে কিন্তু অপরাধের মাপ হয়ে যায়। এবার আমাদের একটা দাবি, সেটা হচ্ছে স্পেশাল ট্রাইব্যুনাল। আর এই ঘটনার জন্য বিচার করার জন্য একটা স্পেশাল ট্রাইব্যুনাল বা সামারি ট্রায়ালের ব্যবস্থা করতে হবে। এখানে সাধারণ আদালতে মামলা জবের মধ্যে পড়ে থাকবে আর বছরের পর বছর 10 বছর 20 বছর করে রায় হবে, এই বিচার আমরা চাই না। এই বিচার মানে বিচার না। আমরা জানি সবাই জাস্টিস জেলের জাস্টিস বিনা আমরা এই অবস্থার মধ্যে পড়তে চাই না। অবিলম্বে স্পিডি ট্রাইব্যুনাল গঠন করুন অথবা সামারি ট্রায়ালের ব্যবস্থা করুন, ব্যবস্থা করা যায়। আর আরেকটা বিষয় বলে শেষ করছি, সেটা হচ্ছে যে যে প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই প্রতিষ্ঠানের মধ্য থেকে কে কে এই সহিংসতায় জড়িত, ভিতরে কারা কারা আসছিল, সরিষার মধ্যে ভুল কোথায় কোথায় আসছিল সেটা খুঁজে বের করতে হবে। আমরা একটা জায়গায় দেখলাম যে পৃথিবীর একজন ঠিকাদার এই আমার সাথে পৃথিবীতে আমার সাথে জড়িত। আমরা এগুলি আগে জানতাম না, এখন দেখতেছি যে প্রতিটা জায়গায় সরকারি অফিসে বিভিন্ন জায়গায় যারা এই সরকারের বিরোধী তারাও এখানে নানান সুবিধা জমেছে। এই পর্যন্ত তারা জমেছে, এখন জমে যাচ্ছে। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়ে আমাদের এই দোয়া কবুল করে এবং এই দোয়ার সওয়াব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক পর্যন্ত পৌঁছে। এই দোয়ার সওয়াব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের প্রতিটি সদস্যের রূহের উপর পৌঁছে। এই দোয়ার সওয়াব খোলাফায়ে রাশিদিন আলাইহির রূহের উপর পৌঁছে। এই দোয়ার সওয়াব এই বিশ্ব পৃথিবীতে মা ও বাবার মধ্যে এই মুহূর্ত পর্যন্ত এই বিশ্ব পৃথিবী থেকে যতজন মুসলমান বিদায় দিচ্ছেন, যতজন মানুষ বিদায় দিচ্ছেন, তাদের প্রত্যেকের রোগের উপর হাত করে পৌঁছেছিলেন। এবং যারা শহীদ হয়েছেন এই নৈরাজ্য এবং নাশকতার সময়, যারা মৃত্যুবরণ করেছেন, যারা নিহত হয়েছেন, তাদের প্রত্যেকের রোগের উপর হাত করে পৌঁছে দেবেন এবং তাদের অপরাধটা মাফ করে তাদেরকে জান্নাতুল ফেরদাউসে দাখিল করেন। ইয়া মাহবুব, ইয়া মাহবুব, আপনি সর্বজ্ঞ, আপনি সর্বশক্তিমান, আপনি সর্বদৃশ্যমান, আপনি সবকিছু দেখা জানা বোঝার ক্ষমতা সর্বদা আপনার আছে এবং আপনি দেখছেন বাংলাদেশ কি পরিস্থিতিতে আছে।